একজন অন্ধ মেয়ে, এক নিষ্ঠুর অপরাধ, আর এক আদালত যেখানে সত্য আর মিথ্যার মাঝখানে চলে যুদ্ধ। নীরু একটি সিনেমা নয়, এটা এক লড়াই, এক প্রশ্ন। অন্ধ হলে কি কেউ ন্যায় বিচার চাইতে পারে না? আজ আমরা জানবো সেই ন্যায়ের যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত শ্বাসরুদ্ধকর। চোখ বন্ধ করে অনুভব করো, এটা কেবল গল্প নয়, এটা ন্যায়ের ডাক। চলো শুরু করি নীরু সিনেমার গহীনের গল্প। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই একদল পুলিশ অফিসারকে একজন লোক অপরাধের খবর দিয়ে ডেকে আনে। পুলিশরা আসার পর জানতে পারে মায়া নামের একজন অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয়েছে। পুলিশ মেয়েটিকে জিজ্ঞেস করতে শুরু করে। মেয়েটি তখন বলে, সেদিন আমি বাড়িতে একাই ছিলাম, কিন্তু যেহেতু আমি চোখে দেখতে পাই না, তাই ধর্ষণকারীকে আমি চিনতে পারিনি। এরপর মায়ার পরিবারের সবাই থানা থেকে বাসায় ফিরে আসে। রাতে বাড়ি ফেরার পর মেয়েটি তার ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মায়ার বাবা আবারও পুলিশ অফিসারদেরকে বাসায় ডেকে আনে। তখন সে তাদেরকে মাটির তৈরি একটি মানুষের ভাস্কর্য দেখায়। মায়া অন্ধ হলেও সে একজন ভালো মনের আর্টিস্ট ছিল। তখন তার বাবা পুলিশ অফিসারদের বলে, মায়াকে যে ধর্ষণ করেছে এই সেই ধর্ষণকারী। তখন পুলিশ অফিসাররা মায়ার বাবাকে বলে, মায়া অন্ধ হওয়া সত্ত্বেও সে কিভাবে এই মানুষের মূর্তিটি চিহ্নিত করতে পারলো? তখনই মায়া পুলিশ অফিসারদেরকে বলে ওঠে, যখন তাকে সেই লোকটি ধর্ষণ করেছিল সে তার মুখটি তখন স্পর্শ করে দেখছিল। মায়ার বাবা পুলিশকে জানায় যে তাদের একটি ছেলের ওপর সন্দেহ রয়েছে। ঘটনা ঘটার একদিন আগেই মূর্তির মতো দেখতে একজন লোক তাদের বাড়িতে এসেছিল ঠিকানা চাইতে। সেই ছেলেটি মূলত মায়াদের প্রতিবেশীর বাড়িতে এসেছিল। পুলিশ তখন তাদের প্রতিবেশী বিনোদ নামের একটি ছেলেকে এই বিষয়ে জিজ্ঞেস করে। পুলিশ বিনোদকে বলে, ছেলেটি তোমার কি হয়? বিনোদ তখন বলে, সে আমার খুবই ভালো বন্ধু, আর সেই ছেলেটির নাম ছিল মাইকেল, যে কিনা আমারই সহপাঠী। পুলিশ বিনোদের থেকে খবর নিয়ে মাইকেলকে এয়ারপোর্ট থেকে আটক করে। থানায় অনেকগুলো মানুষের মধ্যে মাইকেলকে দাঁড় করানো হয় এবং মায়াকে বলা হয় মাইকেলকে খুঁজে বের করার জন্য। মায়া সেখানে থাকা সকল লোকদের চেহারা স্পর্শ করে দেখতে থাকে। এক পর্যায়ে মাইকেলের চেহারা স্পর্শ করে তাকে চিনে ফেলে। পুলিশ তখনই মাইকেলকে শনাক্ত করে ফেলে এবং এই ঘটনাটি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে। আসলে মাইকেল ছিল একজন বড় বিজনেসম্যানের ছেলে। মাইকেলের বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য রাজশেখর নামের একজন স্বনামধন্য উকিলকে দায়িত্ব দেয়। রাজশেখরের মেয়েও ছিল একজন আইনজীবী। সে তার মেয়েকে নিয়ে মাইকেলের বাবার কাছে এসে পৌঁছায়। রাজশেখর মাইকেলের বাবাকে জানায় মায়ার বাবার আরো একটি স্ত্রী রয়েছে এবং তার আরো দুটি ছেলে রয়েছে। রাজশেখর তখন মাইকেলের বাবাকে বলে, প্রথমে আমরা তাদেরকে টাকার লোভ দেখিয়ে মামলা সরিয়ে নিতে বলতে পারি। আর ঠিক তখনই মায়ার দুই সৎ ভাইকে ডেকে আনা হয়। তখন রাজশেখর মায়ার ভাইদেরকে বলে, তোমাদের বোনকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হবে, তোমরা তোমার বাবাকে বলো মামলাটি উঠিয়ে নিতে। এরপরে আমরা দেখতে পারি মায়ার ভাইরা তার বাবাকে বোঝাতে এসেছে। তারা তার বাবাকে বলে, পুলিশের ঝামেলায় পড়লে আমাদেরকে অসম্মানিত হতে হবে। তারা এই ভয় দেখিয়ে তার বাবাকে ছলে বলে কৌশলে বোঝাতে চায়। তারা আরো বলে, মাইকেলের বাবা একজন বড় মাপের ব্যবসায়ী, সে যে কোনো মূল্যে মাইকেলকে জেলে থেকে ছাড়িয়ে আনতে পারবে। তাদের সাথে কোনো মতেই আমাদের টিকে থাকা সম্ভব হবে না। পরের দিন সকালে সকলকে হাজির করা হয় আদালতে। আদালতে মাইকেলের উকিল রাজশেখর বলতে শুরু করে, এই ঘটনাটিতে একটি অন্ধ মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আসামি কোনো প্রমাণ না রেখে সেখান থেকে পালিয়ে যায়। আসলে যে মেয়ে তার চোখেই দেখতে পায় না, সে কিভাবে একজন মানুষের মূর্তি বানায়? আর পুলিশ কিভাবে সেটাকে সত্য বলে মনে করে মাইকেলকে ধরে হাজতে ভরতে পারে? এই প্রশ্ন তো থেকেই যায়। এখানে রাজশেখর আরো বলে, মায়ার শরীরে ধর্ষণকারীর কোনো চিহ্নই পাওয়া যায়নি, তাই এটি একটি বানোয়াট এবং মিথ্যে মামলা। ঠিক তখনই মায়ার পক্ষ থেকে একজন সরকারি উকিল তার মতামত দিতে শুরু করে, কিন্তু সে কিছুতেই রাজশেখরের যুক্তিতে পেরে উঠছিল না। উপযুক্ত কোনো প্রমাণ দিতে না পারায় মাইকেল সেবার জামিনে বাইরে চলে আসে। জামিনে ছাড়া পাওয়ার পর মাইকেলের উকিল শেখর মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি সেদিন যে সমস্ত ঘটনা ঘটিয়েছ আমার কাছে সবকিছু সত্য বলো, তা না হলে কোনোভাবেই তোমাকে বাঁচানো সম্ভব হবে না। তখন মাইকেল শেখরকে সমস্ত ঘটনা খুলে জানায়। পরের দিন সকালে মায়ার মামলায় তদন্তকারী পুলিশ অফিসার মায়ার বাবাকে জানায়, এটি অত্যন্ত হাই প্রোফাইল লোকের সাথে জড়িত একটি মামলা, হয়তোবা আমাদেরকে মামলাটি থেকে সরিয়ে নেওয়া হতে পারে। এজন্য আপনাদের একজন অভিজ্ঞ উকিল দরকার এবং আপনাদের আদালতে আবেদন করতে হবে। আমার অনুরোধ, আমাকে না জানিয়ে যেন আপনারা কোনো কাজ নিজেরা না করেন। মামলাটি বানচাল করে দিতে কিছু লোক মায়ার বাবার কাছে আসে, কিন্তু তিনি তাদের কথায় পাত্তা দেয় না। তখনই সেই তদন্তকারী পুলিশ অফিসার বিজয়মোহন নামের একজন সাসপেক্টেড আইনজীবীর সাথে দেখা করতে যায় এবং পুরো ঘটনাটি খুলে বলে। পুলিশ অফিসার তখন বিজয়মোহনকে অনুরোধ করে, আমরা চাই আপনি মায়ার মামলার আইনজীবী হিসেবে আসুন।
বিজয়মোহন জানায়, আমি দীর্ঘদিন এই পেশা থেকে অব্যাহতি নিয়েছি। আমার মনে হয় আমি এই মামলা লড়তে পারবো। বারবার অনুরোধ করার পরও বিজয় রাজি হচ্ছিল না। তাই সকলের অনুরোধে সে মায়ার বাড়িতে যায় এবং মায়ের সাথে দেখা করে। বিজয় মায়াকে বলে, আমি দীর্ঘদিন আইন পেশায় নেই, আমি আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছি, তাই আমার দ্বারা তোমার এই মামলাটা লড়া সম্ভব নয়। তখন মায়া বলতে থাকে, আমি খুব অল্প বয়সে আমার বাবা মাকে হারিয়েছি, এরপর দৃষ্টিশক্তিটাও চলে যায়। আমার এই অবস্থার জন্য প্রতিনিয়ত মানুষের কাছ থেকে খারাপ কথা শুনতে হয়। আমি মানসিকভাবে দুর্বল হয়েও যারা আমাকে খারাপ বলে তাদেরকে আমি ভয় পাই না। আমি বুঝে গেছি আপনি আমাকে সরাসরি না করে দিতে চাচ্ছেন না। আপনি একজন ভালো মানুষ, তাই আমার মনের কষ্টটা লাঘব করতে মুখ ফুটে না করে দিচ্ছেন না। এরপর বিজয় সেখান থেকে বেরিয়ে এসে বলে, আমি এই মেয়েটিকে হেরে যেতে দিতে পারি না। পর বিজয় মায়ার মামলার তদন্ত শুরু করে এবং যথাযথ প্রমাণ খুঁজে বের করতে থাকে, যেই মাইকেল তার অপরাধের উপযুক্ত শাস্তি পায়। বিজয় মায়ার পরিবার, প্রতিবেশী সহ সবার সাথে কথা বলা শুরু করে। আদালতে একদিন দেখা যায় বিজয় মোহনের মুখোমুখি হয় রাজশেখর ও তার মেয়ে পূর্ণিমা। তারা একে অপরকে কিছু বলে না, তবে পেছনে রয়েছে এক জটিল ইতিহাস। একসময় বিজয় ছিলেন রাজশেখরের সহকারী এবং পূর্ণিমা ছিলেন একজন জুনিয়র ট্রেনার। ধীরে ধীরে বিজয় ও পূর্ণিমার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু রাজশেখর এই সম্পর্ক মেনে নিতে চায়নি। তিনি বিজয়কে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কিছুদিনের জন্য আইনি পেশা থেকে সরিয়ে দেন। ঘটনাটি আবার আদালতে ফিরে আসে। সবার প্রথমে ডাকা হয় মায়ার বাড়ির কাজের মহিলাকে। বিজয় তাকে জিজ্ঞেস করে, সেদিন কি ঘটেছিল, আপনি কি কিছু জানেন? মহিলা বলেন, সেদিন সকালে মায়ার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। আমি আমার ব্যক্তিগত কাজে ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক থেকে ফিরে এসে মায়াকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই। তারপর আমি তাদের বাড়িতে থাকা প্রতিবেশীদের সবকিছু জানাই, কারণ ফোনে কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। পরে পুলিশ অফিসারদের ডাকা হয়। বিচারক তখন বিপক্ষ দলের উকিল শেখরকে বলে, আপনি এখন প্রশ্ন করুন। শেখর কাজের মহিলাকে প্রশ্ন করে, তাদের বাড়িতে মোট কয়টা চাবি রয়েছে? মহিলা বলে, দুটি, একটি আমার কাছে আর একটি মায়ার বাবার কাছে। শেখর বলে, তুমি বাইরে ছিলে, এটা মায়ের বাবা জানতেন। সে যদি গোপনে ফিরে এসে কিছু করে তাহলে তো কেউ জানবেই না, আর কেউই শুধু শুধু ছাদের দরজা খোলা রাখবে না। শেখর আরো প্রশ্ন করে, তুমি পুলিশ ডাকলে এজন্য কি মায়ার বাবা তোমাকে বকছিলেন? মহিলা বলেন, হ্যাঁ, কিন্তু সেটা ছিল মায়ার সম্মানহানির জন্য। পর বিজয়মোহন মায়ার মাকে প্রশ্ন করেন, আপনি কি কখনো মাইকেলকে দেখেছেন? মায়ের মা বলেন, যেদিন সে তার বন্ধুর ঠিকানা চাইতে এসেছিল তখন প্রথম দেখেছিলাম। সম্ভবত সেদিনই সে বুঝে যায় আমরা বিয়েতে যাচ্ছি, আর পরের দিন মায়া একা থাকবে। এরপর বিপক্ষ দলের উকিল বলেন, আপনি আপনার স্বামীর সম্পত্তির লোভে বিয়ে করেছেন এবং আপনি জানতেন মাইকেল একজন ধনী পরিবারের ছেলে, তাই আপনি টাকার লোভে নিজের মেয়েকে দিয়ে এই কাজ করিয়েছেন। এরপর শেখর মায়ার সৎ বাবাকে ডেকে আনে। সে তাকে বলে, আপনি মায়ার জন্মদাতা পিতা নন, কিন্তু সেদিন আপনি আপনার কাজের মেয়েকে ব্যাংকে পাঠিয়েছেন, আর আপনার স্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে দিয়ে আপনি পুনরায় বাড়িতে চলে আসেন আর নিজের মেয়ের ওপর নির্যাতন করে ফেলেন। তখন মায়ের বাবা এই মিথ্যা অপবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন। এরপর আমরা দেখতে পাই সেদিনকারের মতো আদালত মন্তব্য ঘোষণা করেছে। এরপরের দৃশ্যে দেখা যায় বিজয় মায়াকে আদালতে কিভাবে নিজের বক্তব্য পেশ করতে হবে সেই বিষয়টিতে বোঝাচ্ছিল। তিনি বলেন যে, তোমরা যতদিন ন্যায় বিচার না পাবে আসামি পক্ষের লোকেরা তোমার বাবাকে বিভিন্নভাবে আসামি করার চেষ্টা করবে, তাই তোমাকে বুঝে শুনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। পরদিন মায়া আদালতে উপস্থিত হয়। বিজয়মোহন সেদিন তার সাথে কি ঘটেছিল সমস্ত ঘটনা জানতে চায়। মায়া বলে, সেদিন সবাই বাসা থেকে চলে যাওয়ার পরে আমি গোসল শেষ করে বাইরে বের হয়ে আসি, তখন মাইকেলের দ্বারা আমাকে শিকার হতে হয়। এরপর বিচারক বিপক্ষ দলের উকিল শেখরকে প্রশ্ন করতে বলেন। এবার শেখর মায়াকে প্রশ্ন করে, তুমি কিভাবে বুঝতে পারলে যে তোমাকে মাইকেলই ধর্ষণ করেছে? মায়া এর উত্তরে বলে, আমি যাতে তাকে চিনতে পারি এজন্য তার চেহারা স্পর্শ করে রেখেছিলাম, কিন্তু আমি নিজের ইচ্ছায় তাকে ছুঁইনি। তখন যদি আমি তাকে বাধা দিতাম হয়তো সে আমাকে মেরেই ফেলতো। এরপর মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পরবর্তীতে বিজয় যখন মাইকেলের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তখন সে নানাভাবে বন্ধুকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলতে শুরু করে। মায়ার এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটা যখন মাইকেল দেখতে পায় তখন সে রেগে গিয়ে মায়ার বাসায় চলে আসে বদলা নিতে। মাইকেল মায়া ও তার পরিবারের সবাইকে হুমকি দেয় এবং বলে মামলাটি তুলে নিতে, আর তারা যদি এই মামলায় তুলে না নেয় তাহলে তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর মাইকেল সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে শেখর কিছু কাজের জন্য দিল্লিতে চলে যায়। এজন্য রাজশেখরের মেয়ে পূর্ণিমা মাইকেলের হয়ে মামলাটি লড়তে আসে। এরপর দেখা যায় আদালতে বিজয়মোহন তদন্তকারী পুলিশ অফিসারদেরকে জিজ্ঞেস করে, আপনারা কিভাবে মাইকেলকে চিনেছিলেন? তখন পুলিশ অফিসাররা কোর্টে বলে, আমরা মায়ার তৈরি সেই মূর্তি দিয়ে মাইকেলকে চিনেছিলাম, আর মূর্তি যদি ভেঙেও যেতে পারে সেজন্য আমরা কয়েকটি ছবি তুলে রেখেছিলাম। তখন পূর্ণিমা জিজ্ঞেস করে, তাহলে এই ছবিগুলো কোথায়? তখন পুলিশ ইন্সপেক্টর বলে, আমাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর ঠিক তখনই ছবিগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
আর ঠিক তখনই পূর্ণিমা বলে, আপনি ছবিগুলো নিজেই সরিয়ে দিয়েছেন, কারণ ছবির সাথে আপনি মাইকেলের মিল খুঁজে পাননি, আর আপনি এটাকে ভালো করে চেয়েছিলেন মাইকেল যাতে জেলের বাইরে না আসতে পারে, এজন্য আপনি এই ছবিগুলোকে চালাকি করে সরিয়েছেন। এরপর বিচারক মাইকেলকে এই মামলার বিষয়ে জিজ্ঞেস করে। মাইকেল বলে, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আমি সেদিন সকালে বিনোদের বাড়িতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি আমার বন্ধুর রিসর্টে গিয়েছিলাম। এরপর আমি যখন দেশের বাইরে যেতে চেয়েছিলাম, এরপরে আমাকে এয়ারপোর্টে থেকে ধরে আনা হয়। এরপর দেখা যায় বিচারক এই মামলার বাকি কাজের জন্য পরবর্তী তারিখ ঘোষণা করেন। এরপর বিজয়মোহন মাইকেলের বলা কথা অনুযায়ী তার নিজের কলিগ মাইকেল সেদিন কোথায় কোথায় গিয়েছিলেন তার খোঁজ দিতে বলে। তখন তারা খুঁজতে গিয়ে একটি রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজ পান। ভিডিওতে দেখা যায় সত্যি মাইকেল তার বন্ধু সেই রিসর্টে গিয়েছিলেন। এরপর বিজয়মোহন পুলিশকে সেই ভিডিওটি দেখায়। তখন বিজয় আবারও যাদের ভিডিওতে পুনরায় দেখার জন্য বিচারকের কাছে আবদার করে। আগের দিনের ভিডিওটি যখন আবার প্লে করা হয়, সেখানে দেখা যায় কিছু অংশ এডিট করা হয়েছে। এরপর আরও দেখা যায় শেখর এই কেসে জেতার জন্য সেই রেস্টুরেন্টের কর্মীকে ভয় দেখিয়ে ভুল ভিডিও তৈরি করেছিল। তখন বিচারক রাজশেখরের এই বেআইনি অপরাধের জন্য তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এরপর তার বিরুদ্ধে পুলিশকে মামলা করতে বলেন। পরবর্তীতে দেখা যায় পূর্ণিমা তার বাবার পরিবর্তে মামলাটি লড়তে শুরু করে। বিজয় মাইকেলের ড্রাইভারকে জিজ্ঞেস করে যে সেদিনকারে সে মাইকেলের গাড়ি চালিয়েছিল কিনা, কিন্তু ড্রাইভার তখন তাকে মিথ্যে কথা বলে, সেদিন সে গাড়িতে চালাচ্ছিল না। ঠিক তখনই বিজয়মোহনের কলিগ চলে আসে প্রমাণ নিয়ে। তখন দেখা যায় অন্য একটি গাড়ির ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যে ওই দিনকার গাড়ি মাইকেল ড্রাইভারই চালাচ্ছিল। এরপর আরও জানা যায় যে মাইকেল আরও একটা মেয়েকে ধর্ষণ করেছে, আর তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। কিন্তু কিশোর হওয়া সত্ত্বে তাকে কোনো আইনি শাস্তি পেতে হয়নি। ঘটনাগুলো শুনে আদালতে সবাই অবাক হয়ে যায়। তখনই এই কথা শুনে শেখর নিজেও অবাক হয়ে যায়। আসলে মাইকেল তার এই ঘৃণিত সত্য কথাগুলো কাউকেই জানায়নি, এমনকি তার লয়ার শেখরকেও জানায়নি। এরপর রায়ের শেষ দিন চলে আসে। মাইকেল যখন তার বন্ধুর বাড়িতে ঠিকানা চাইতে যায়, তখন সে মায়াকে প্রথম দেখে এবং সে বাড়িতে একা থাকবে এই কথাটি শুনে ফেলে। সে লুকিয়ে লুকিয়ে তার বন্ধুর বাড়ি থেকে মায়ার বাড়ি থেকে নজর রাখতে শুরু করে। এরপর সে সুযোগ বুঝে তার ড্রাইভারকে ডেকে এনে তার ব্যক্তিগত গাড়িটি অদল বদল করে নেয়, আর তাকে রিসর্টের দিকে এগিয়ে যেতে বলে। এরপর মায়া যখন একা ছিল, তখন মাইকেল গাড়ির ছাদে উঠে পড়ে, মায়ার রুমে প্রবেশ করে, তারপর সে মায়াকে ধর্ষণ করে। তখন মায়া তার মৃত্যুর ভয়ে বাধা না দিলে তাকে স্পর্শ করতে থাকে, যাতে সে পরবর্তী প্রমাণ হিসেবে এটাকে ব্যবহার করতে পারে। কিন্তু তখন পূর্ণিমা বলে, এটাকে শুধু আরো একটি প্রমাণ হিসেবে নিতে পারি না। পূর্ণিমা আরো বলে, যেখানে মায়া মাইকেলকে ছুঁয়ে তার মূর্তি তৈরি করতে পেরেছে, তাহলে সে অন্য কারো একটি মূর্তি বানিয়ে দেখাক। এরপর মায়া এই কথায় রাজি হয়ে যায়, আর তখন তাকে বলা হয় 5 মিনিট অন্য কাউকে ছুঁয়ে দেখার জন্য, আর আদালত এই সময়টা তাকে দিতে থাকে। এরপর এই কাজের জন্য পূর্ণিমা তার বাবা রাজশেখরকে পাঠায়, যাতে করে সে তার চেহারা স্পর্শ করে মূর্তিটি বানাতে পারে। রাজশেখরও তখন তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। 5 মিনিট পর যখন রাজশেখর চলে আসে, তারপর মায়া তখন তার মূর্তিটি বানাতে শুরু করে। সকল মিডিয়া এবং পুরো দেশ তার জন্য অপেক্ষা করছিল। এরপর প্রায় 6 ঘন্টা কেটে যায়, আর আদালতে বিচারকদের সামনে সেই মূর্তিটি নিয়ে আসা হয়। বিচারক সহ আদালত এবং পুরো সোশ্যাল মিডিয়া তার এই মূর্তি দেখার জন্য অবাক হয়ে যায়, কারণ মূর্তিটি ছিল একেবারেই শেখরের মতো দেখতে। সর্বশেষ আদালতের বিচারক অবশ্যই বুঝতে পারে মায়া সত্যি কথাই বলছিল। এরপর মাইকেলকে আসামি হিসেবে সাব্যস্ত করা হয়। বিচারক মাইকেলকে আজীবন কারাবাস এবং 2 লক্ষ অর্থদণ্ডের আদেশ দেন। এরপর মায়া তার পরিবার সহ বিজয়মোহনকে অনেক ধন্যবাদ জানায়। তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। সেই সাথে এতদিন মায়ার সম্মানহানির জন্য তার অস্তিত্বকে লুকিয়ে বেড়াতে হয়েছিল, আর সে তার সম্মান নিয়ে সকলের সামনে বেরিয়ে পড়ে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সত্যকে অনেকেই অন্ধ মনে করে, কিন্তু নীরু আমাদেরকে শেখায় অন্ধ হলেও কেউ কখনো হেরে যায়। ন্যায়ের জন্য লড়াই করতে সাহস লাগে, চোখ নয়। যদি এই গল্প তোমার মনে আলো জাগিয়ে দেয়, তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর এমন আরো কাহিনীর জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।